উলগড়িয়াতে বসেন, উলগড়িয়া দুর্গাদাস স্কুল না জায়গাটার কি নাম ভুলে যাচ্ছি, গঙ্গারামপুর। গঙ্গারামপুর ওইখানে বসেন ডাক্তার। তার খোঁজ পেয়েছি উনি এইসব কিডনি স্টোন ভালো করেছেন। তখন গুরুদেব বললেন, ইমান আগে বলে দিয়েছিলেন যে এমন ডাক্তারদের যেন ঈশ্বর পরায়ণ হয়, এটা বলে দিয়েছিলেন। গুরুদেব বললেন ডাক্তারের নাম কি? নিমাইদা বললেন রাধানাথ সেনগুপ্ত। গুরুদেব শুনে চোখ বুঝে ধ্যানস্থ হলেন। এই সাধুদের কথা বলছি। চোখ বুঝে ধ্যানস্থ হলেন, বেশি নয় 2-3 মিনিট। 2-3 মিনিট পরে বললেন তুমি ওইখানেই দেখো, ওখানেই তোমার ভালো হয়ে যাবে। ওইখানে ধ্যান হলো, ধ্যান হয়ে বলে দেবে। তারপর সব মিলিয়ে 3 বছর গেছে, 3 বছর ওষুধ খেয়েছি। আমার কলেজের স্টাফরা থেকে আরম্ভ করে বাড়ি, শ্বশুর বাড়ি, আমার দাদা ভাই টাই সবাই বলছে ইয়ং স্টেজ, খালি গুরুদেবের আশায় বসে আছো, তুমি অপারেশন করে নাও। আমি একমাত্র গুরুদেব, খুব ভয় অবশ্য ছিল, গুরুদেব আর ডাক্তার। ডাক্তার বলছেন আপনার কেসটা আমি দেখছি, আপনি ওষুধ খেতে হবে। দেখুন একটা হোমিওপ্যাথি এক ডোজ দিচ্ছি, সেই কিডনিতে লাগবে একটা পাথরের মতো জিনিস, কতদিন সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলাম, গুরুদেবের এতে শেষ করলো। 3 বছর পরে একদিন চেষ্টা করতে গেছি, শোয়ার আগে ফক করে শব্দ হলো, দেখি স্টোন পড়ে গেছে। পরের দিন গুরুদেবকে বললাম, তাহলে ঠিক আছে বাবু, যা ভালো হয়েছে। ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তার বলে দেখুন আপনার ধৈর্য আর গুরুদেবের আশীর্বাদ এই কিন্তু কাজ হয়ে গেছে। আপনি ধৈর্য ধরে গুরুদেবের উপর এই যে বিশ্বাস করেছিলেন, তার আশীর্বাদ পেয়ে আপনার কাজ হয়ে গেছে। সত্যি কাজ হয়ে গেল। এবং গুরুদেব বলছিলেন পরে যে এইগুলো সাধুরা বললে কাজ হয়, তবে একটা উপলক্ষ্য থাকা চাই। এই যে তোমার ডাক্তারটা একটু উপলক্ষ্য হবে, যেহেতু আমি ওই লাইনের প্রতীক নয়, এই লোক যারা হবে সেটাও বলে দিল। তাহলে আজকে আমরা এই জন্যই বসেছি, এইটা জানানোর জন্যে স্বাধীনভাবে টালি কারখানায় মেন লেবার বাবাজি বলে সবাই বলতো। সকাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মাঝখানে ভাত খাওয়ার সময় এই ঘরে হেঁটে আসতেন পরিচক থেকে। সেই লেবারটা তার মধ্যে সাধন ভজন করে ঈশ্বর দর্শন করে গেছে। এই হচ্ছে প্রকৃতির বিভিন্ন লীলা খেলা। এবং শুধু তাই নয়, তিনি ঈশ্বর দর্শন করে এই জন্ম পরজন্ম সব কিছু করলেন। এই টাকা দিতে তিনি নিয়ে লাগবে না রে, আমাদের এখানে নেয়ার পছন্দ নেই, বুঝলি। গুরুদেব কোথাকালে কারো থেকে টাকা নেয়নি, এইটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। বলে দিয়ে গেলি। এইবার যেখানেই আমরা যাই সব জায়গাতে কিছু দেয়, কিন্তু গুরুদেব সেটা নেন একদিনও না। আমি সত্যি কথা বলতে গাগরাজনি পাহাড়ে গেছিলাম অনেকটানে। ওইখানে দেখলাম সাধু মহারাজের একটা কোঁচর করে আছে, মেয়েদের কোঁচরের মতো। ভক্তরা দিচ্ছে, টাকা ঢুকে দিচ্ছে। কোনো জায়গায় একটু ব্যাগ আছে, দিচ্ছে। তোমরা তো এসেছো গুরুদেবের কাছে, একটা দিনও বলেছে দেখেছো একটা লোকের কাছে পয়সা নিতে, একটা লোকের কাছে একটা পয়সা নেন। প্রণাম করে পয়সা দিয়ে দিয়েছেন, বাবা এটা লাগবে না, বাবা তুই রেখে জানিয়ে পয়সা আমাদের এখানে লাগেনি। এইরকম সহজ সরল অভাবই, কিন্তু স্বভাবই না। ধার আছে কিন্তু তার কাছে প্রকাশ নেই। আমাদের কার কাছে কত দোকানে ধার আছে, আমরা বলছি তিনি চুপচাপ, তুমি প্রকাশ নেই। বলুন বাবা আমার ধারটা নেই, আছে ওই চালের দোকানে কত টাকা পাবে, আলুর দোকানে কত টাকা পাবে। এইবার এসে গেছে আমাদের অরিজিনাল, বুঝছো, আমরা সব বসে আছি। এই রবিনের দিকে এসো, এসো এসো না, তুমি এখান থেকে বলবে, এসো সামনে চলেছো, হাওয়া লাগবে। তুমি মেঘু বলছো না ভেতরে, এখানে পাহাড় মেলে বলছি না, বলো ভাবি বলো। এরকম আমার মতো তুমি তুই চলেছো। এখানে সমস্ত অতিথিবৃন্দ যারা এসেছে সবাইকে আমার প্রণাম শ্রদ্ধা, এবং গুরুদেবকে আমার প্রণাম শ্রদ্ধা। তো আমার আলাপ বলতে এই সুশৌতি স্যারের সঙ্গে আলাপ 2018 সালে রথের মেলায়। আমি ব্যবসা করছিলাম, ইত্যাদি বিক্রি করছিলাম, বিক্রি করতাম তখন। আমি সোমনা বলে কি আমাদের পাড়ার ছেলে ছিল, ও রথে গিয়ে ইস্কন মন্দিরে রথ দেখতে গিয়েছিল মেয়েকে। রথ দেখতে আসার সময় ওনারা হাটে ঢুকেন গোলাম মন্দিরে। তো সোমনা বলে ছেলেটি স্যারকে বলেন চলো এই আমাকে কুচি কেটে যাবে, ভাবি কাছে কুচি কেটে যাবে। আর মৃত্যুঞ্জয় ছিল, ওনারা আমার কাছে আসেন, কুচে খায়।
আমি পয়সা নিই স্যালারি পার্সেন্ট, স্যার আমার একটু জোর জবরদস্তি করছে, বলছে না আমার নিতে হবে, তুমি ব্যবসা করছো, তোমার একটা পরিশ্রমের দাম আগে নিন। তো সেদিন আমি নিইনি, নেওয়ার পথে স্যারের একটু দেখেছিলাম, দেখে মনে হয়েছিল যে মানুষটা সত্যি অন্য ধরনের মানুষ। তারপরে মোটামুটি আমার সঙ্গে আলাপ পরিচয় হয়। উনি ট্রেন দিয়ে যখন আসতেন বিরোধ থেকে কাজ করি, সঙ্গে ড্রাইভের ঘাটের সময় একটি দোকান আছে, ওই নৌপাতি দোকান, নামটা ভুলে যাচ্ছি, ওনার দোকানের সামনে আমরা বসতাম, আমি সুরে থাকতো, মিঠু থাকতো, মিঠুদের থাকতো। উনি ট্রেন থেকে আসার সময় যে বাদাম ভাজা কিছু না কিছু খাবার আনতেন, আর আমাদের খেতে বলতেন, ওরা খেতে বলবে না খাওয়া। দেখতাম উনি আমাদেরকে খাইয়ে খুব আনন্দ পেতেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ানো, ওরা আমাদের কি আনন্দ উপলব্ধ এটা দেখেছিলাম। তখন থেকে আমাদের মনে একটা জমেছিল যে উনি সত্যি রামকৃষ্ণ মিশন এত বড় প্রতিষ্ঠানে উনি একটা চাকরি রিটায়ারমেন্ট হওয়ার পরও আছেন, মানে ওনার মধ্যে পেশার কিছু গুণ আছে। এখনও আমাদের রামকৃষ্ণ মিশন ওনাকে রেখে দিয়েছে 4 বছর, 60 বছর একজন ব্যক্তি রিটায়ারমেন্ট হয়ে যায়। তো উনি সবসময় যে কোনো কাজে আমাদেরকে সবসময় উৎসাহ দিতেন, খাবার থেকে যে কোনো আমাদেরকে এগিয়ে দিতেন যে কোনো কাজে। প্রথমে ওই গুরুদেবের মূর্তি নিমাইশের বাড়ি গিয়েছিলাম, এখন অনুষ্ঠান হতো আষাঢ় মাসে, ওইখানেও যেতাম, স্যারের সঙ্গে গিয়েছিলাম, ওখানে অনুষ্ঠান হতো। তো নিমাইশ একটা কথা বলতেন যে আমি যে রাত পরে সে সব ধরে, উনি বলতেন আমি রেগে যাই, কিন্তু রেগে যাওয়ার পর যখন আমি ঠান্ডা হয়ে যাই তখন আমি আমার সবাইকে দিই, কিন্তু আমার রাগটা বেশি উনি নিয়ে বলতেন। স্যারের সঙ্গে ওনার খুব ইয়ে ছিল, একটু রসি কষিয়ে কথা বলতো, সব কিছু খুব ভালো লাগতো। তারপরে আস্তে আস্তে ওখান থেকে আসার পর থেকে অনুষ্ঠান এখানে চালু হলো, এখানে অনুষ্ঠানে মোটামুটি আসলাম, ইনাদের বাড়িতে দেখলাম, গুরুমাদের বাড়িতে ইনাদের আপ্যায়ন, খাতির যত্ন, ইনারা খুব যথেষ্ট ভালোবাসেন। যখনই এসেছি তখন ইনারা আমাদেরকে বাড়ির লোকের মতো আমাদের সঙ্গে করেছেন, ব্যবহার করেছেন, খুব ভালো লেগেছে। একটা জিনিস দেখলাম যে প্রকৃত ওই যে গুরুদেবের বাড়ি এই যেখানে মূর্তি আজ বসেছে, এটা একটা পবিত্র ভূমি একটা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আরও এখানে আসবে অতিথিবর্গ, আরও মানুষজন আসবে, এই জায়গাটা আরও তীর্থভূমিতে পরিণত হবে। খুব ভালো লাগে, প্রতিবার আসি, তিনটে অনুষ্ঠানেই আসি। স্যার আগের দিন থেকে আমাদের খবর বলে দেয় যেতে হবে, কালকেও বলছিল রাতে যে কখন যাবে, আমি বলতে স্যার 10টার সময় যাও। মৃত্যুর উনি খুব ভালোবাসেন দোকান, নিজের ছেলের মতো, যার কারণে বইতে লিখেন সর্বকনিষ্ঠ ছেলে হিসাবে মৃত্যুর সর্বকনিষ্ঠ। খুব ভালো, মৃত্যুকে খুব ভালোবাসেন। মাঝে মাঝে উনি কাঠড়ায় যান বিকেলবেলা টাইমটা কাটানোর জন্য, মানসিক চাপ ওনার মনের মধ্যে একটা আছে, আমরাও জানি। উনি একটাই কথা বলেন যে আমার 80 বছর বয়স, কিন্তু তোমাদের সঙ্গে মিশে আমি তোমাদের সঙ্গে কাটিয়ে, ঠিক আছে, আমি অনেক আনন্দ পাই। উনি আমাদের বন্ধুর মতো ভাবেন, আমাদেরও মোটামুটি খুব ভালো লাগে। এবং রামকৃষ্ণ মিশনে যে দাদারা এসেছেন, এনারাও এই প্রতিষ্ঠানের জন্য অনেক হেল্প করেছেন, করছেন। আমাদের দুর্গোসার স্যার আছে, উনি বলছেন যে শিক্ষার জন্য, সাহায্যের জন্য, পড়াশোনা যাতে ভালো করতে পারে। হ্যাঁ, যথেষ্ট দরকার আছে, সমাজে একটা যে কোনো কাজ, সমাজ সেবাগুলোর কাজ দরকার আছে। তিনি সমাজগুলো তিনি প্রতিষ্ঠা করেছেন। স্যারের মধ্যে বই, সমস্ত বইগুলোই পড়েছি, এবং এইসব বই আমি এখন বই পড়তে খুব ভালোবাসি। এখনও বাড়িতে কিছু বই আছে, সুবিধা দুটো বই দিয়েছে, একটা পাণ্ডব পুত্র, পাণ্ডবদের একটা বই, দুটো বই দিয়ে পড়েছি। সব কিছুই চলছে এইভাবেই, আস্তে করি, আশা করি আরও উন্নত, আরও সমাজের উন্নত কাজ হোক, মধ্যে কাজ হোক, সবাই আসুক। স্যার শুধু একটাই কথা বলে যান যে আমার বয়স হয়ে যাচ্ছে এবং চলে যাবো, খারাপ লাগে। স্যারকে একটা কথাই বলেছি, চলে যাওয়া নয়, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনি আমাদের আইডল, আপনাকে থাকতে যাবেন, চলে যাবেন। আপনি যতদিন আছেন আনন্দ করে আমার সঙ্গে মিশে এইভাবে কাটিয়ে যান, চলে যাওয়াটা নয়। আপনি এসেছেন, আপনার কাজ এখন অনেক বাকি আছে, আপনি আমাদের কথা বলেছেন, আপনাকে দেখি আমরা এসেছি। আরও বহুর সাথে এরকম বহু মিল পরিস্থিতি হয়, বা আপনি আরও বহু ছেলে আসবেন। গুরুদেবের আশীর্বাদ করবো আপনার দিনবাবু হোক, আপনি বহুদিন আমাদের সঙ্গে থাকুন, এবং সবাইকে আমার সমস্ত অতিথিবর্গকে এবং গুরুদেবের বাড়ির সবাইকে আমার শ্রদ্ধা, নিবেদন, ভালোবাসা জানিয়ে সবাই মঙ্গল করুক গুরুদেব।
সবাই শান্তিতে থাকে, সুস্থ থাকে, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুব সুন্দর, খুব ভালো করেছে।